মানে আম্মুর শোক ভিতরে রাখবো নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তো মানে আমার উপরে ব্লেম কেন দিচ্ছে এটা আমি আসলে বুঝতে পারছি না। আমি তো শরীর খারাপের কোনো সিমটম দেখিনি, তাহলে হাসপাতালের সিসিটিভি ফুটেজ লক্ষ্য করলেই তো হয়। আম্মুর তো বেসিক্যালি কোনো ইনকাম ছিল না। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন আজ গভীর শোক ও রহস্যে আবদ্ধ। জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনার আকস্মিক মৃত্যুর ঘটনায় এফডিসি জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন, তার পালিত ছেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ঘনীভূত হচ্ছে। সম্পত্তি থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, অভিযোগের তালিকা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। তবে তার ছেলে, যাকে তিনি দত্তক নিয়েছিলেন, এসব অভিযোগের কী উত্তর তিনি দিচ্ছেন, তার দাবি কতটা বিশ্বাসযোগ্য, এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে এক ধোঁয়াশা, যা এখন পুরো দেশের মিডিয়ায় আলোচিত, সমালোচিত। দর্শক, আমার সাথে আজকের বিজনেস বাংলাদেশ স্টুডিওতে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কার কথা বলছি। দর্শক, আজ আমরা কথা বলবো জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনার ছেলে নিশাত রহমান মনির সাথে। আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ তুমি স্থানে অধিষ্ঠিত করে। আসলে আমি মানসিকভাবে এতটা বেশি বিপর্যস্ত, মানে চারদিকের এক হচ্ছে আমি আম্মুর শোকটা আমাকে কেউ কাটিয়ে উঠতে দেয়নি, এক হচ্ছে শোক কাটিয়ে উঠতে দেয়নি, এত মানসিক চাপে রেখেছে আমাকে যে আমি আম্মুর শোক পালন করব, মানে আম্মুর শোক ভিতরে রাখবো নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমি আসলে দুইটার দ্বিধাদ্বন্দ্বে আছি, কী করব। আমার মনে হচ্ছে এখন আমার নিজেরই বাঁচার উপায় নেই, মানে মানসিকভাবে আমি এতটা ভেঙে পড়েছি। হ্যাঁ, আপনি যেই কোশ্চেনগুলো করেছেন আমি একটু একটু করে আনসার। অনেকে বলছে আম্মু 10 দিন বিছানায় ছিল, আম্মু 15 দিন বিছানায় ছিল, অনেকে বলছে আম্মু নাকি বাথরুমেও পড়েছে। এর সত্যতা কতটুকু, মানে সেটা তো কেউ প্রত্যক্ষভাবে এসে দেখেনি, আর বাসায় এসে কেউ ভিডিও করেও যায়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, ডিসেম্বরের 17 তারিখ আমাদের চলচ্চিত্র প্রদর্শক সমিতির সদস্য শামসুল আরিফিন মামা এবং চলচ্চিত্র পরিচালক এবং অনুদান কমিটিতে যিনি আছেন, ইতিমধ্যে যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, হ্যাঁ, পার্থিব রাশেদ মামা, ওরা 17 তারিখে আমাদের বাসায় এসেছিল। ওদের সাথে একটা ব্যবসায়িক একটা লেনদেন আছে, আর উনিও সিনেপ্লেক্স করতে চেয়েছিল। তো একটা উনি চলচ্চিত্র নির্মাণ করবে, সেই হিসেবে আম্মুর সাথে প্রায় 1 ঘন্টার উপরে ওদের মিটিং হয়। আম্মু তো একদম সুস্থ, ওদেরকে নাস্তা খাওয়ালো, সব কিছু। তো এটাতেই আপনি বুঝে নেন যে আম্মু কয়দিন বিছানায় ছিল। তারপর আমি আসি পরের প্রসঙ্গে। 18 তারিখে মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ 2024-এর গ্রুমিংয়ে আম্মু নিকেতনের 3 নম্বর রোডের বি ব্লকে সোহেল আফসান মামার অফিসে ছিল। ওইখানে গ্রুমিংয়ে আম্মু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ওইখান থেকে আসার পর আম্মু বলছে জ্বর লাগছে। এটা হচ্ছে 18 তারিখ বিকেলবেলা। তখন সন্ধ্যার পর আবার ইউসুফ খান মামা আসে, আমাদের নৃত্য পরিচালক ইউসুফ খান মামা আসে। তো আম্মু বিছানায় শুয়ে আছে। তো ইউসুফ খান মামা আসলো, তো ওনাকে আম্মু খাওয়ালো, আম্মু আবার উঠলো, কথাবার্তা বললো, উনি চলে গেল। 19 তারিখে সকালবেলা আবার জ্বর নেই। আমাদের বাসায় 19 তারিখে কিছু গেস্ট এসেছিল, লিটন ভাই, সালমান আন্টি, আরও কয়েকজন এসেছিল। আম্মু ওই দিন নিজে হাতে রান্না করেছে, 19 তারিখের কথা বলছি আমি, রান্না করেছে এবং ওদেরকে খাইয়েছে। এবং আম্মু কিন্তু ওই দিন আম্মু যেহেতু রাতে এবং খাওয়াতে খুব পছন্দ করতো, মানে 19 তারিখে আম্মু প্রায় 1 ঘন্টা লাগিয়ে ফিরনি রান্না করে। এবং আমার বাসার যে সিকিউরিটি আছে, দারোয়ান আছে, সবাইকে কিন্তু আম্মু সেদিন খাইয়েছিল 19 তারিখ। 20-21 সকাল থেকে আম্মুর একটু লুজ মোশন হওয়ার পর আম্মুকে স্যালাইন খাওয়ানো হয়। আম্মু তো কখনো ডাক্তার কাছে যেতে চাইতো না, সবচাইতে বড় অসুবিধাটা তো এখানেই হয়েছে। আর আম্মু তো আর ছোট মানুষ না যে আমি ইচ্ছা করলেই তো আম্মুকে জোর করে নিয়ে যেতে পারি না, অনেক জোর করা হয়েছে, যাবে না, ডাক্তারের কাছে যাবে না। আম্মু মনে করতো হয়তো ডাক্তারের কাছে গেলে, আম্মু এত বড় একজন সুপারস্টার ছিলেন, অনেক রকম কথা বলবে, শুধু বলতো বাসায় ডাক্তার এনে ট্রিটমেন্ট করাতে। তো 20-21 যখন আমার লুজ মোশন হয়, 22 তারিখে ওই দিন তো স্যালাইন খাওয়ানোর পরে স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছুই দেখিনি। কিন্তু 22 তারিখে আম্মু বলছিল শরীরটা অনেক উইক লাগছে। তখন আপনি তো জানেন ডায়রিয়া হলে শরীরে স্যালাইন দিতে হয় শক্তির। তো 22 তারিখে সকালবেলা আম্মুকে স্যালাইন দেওয়া হয়। সেদিন আবার আরিফিন মামা আর পার্থিব রাশেদ মামা এসে দেখে যে আম্মুকে স্যালাইন দেওয়া অবস্থায়। লিটন ভাই, সালমানটি ওরাও আসছিল, স্যালাইনও দিতে দিবে না আম্মু।
সেইটাও জোর করে করানো হয়েছে যে মানে বাইরের কারোর সামনে আম্মু মানে ঘরে যেভাবে থাকতো, আম্মু তো নিজের মধ্যে অলওয়েজ নায়িকা সত্তাকে লালন করতো, তো কারোর সামনে আম্মু আসলে নর্মাল ভাবে বা ঘরোয়া পোশাকে যেতে চাইতো না। আর আম্মু কিন্তু কোনোদিন কোনো ট্রিটমেন্ট মানে ডাক্তার কাছে যাবে নিজের কোনো ট্রিটমেন্ট করবে সেটা কিন্তু আম্মু কখনোই করেনি। আমি বিগত 15 বছরের মধ্যে দেখিনি। আর আম্মুকে অসুস্থ হতে ওইরকম ভাবে দেখিনি। হ্যাঁ, 2021 সালের দিকে আম্মুর করোনার টিকা নেওয়ার পরে একটু লুজ মোশন হয়, প্রায় 8 থেকে 10 দিন এরকম বিছানায় ছিল, তো নিজে নিজে ঠিক হয়ে গেছে। আমি তো মনে করছি স্বাভাবিক। 20 সাল কি 21 সাল হবে, 20 সালের শেষের দিকে বা 21 সালের দিকে, তো আমরা তো মনে করেছি যে আম্মু ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল। 22 তারিখে আম্মুকে স্যালাইন দেওয়ার পরে 23 তারিখ মাঝখানে 24 তারিখ সকালবেলা আম্মুকে জোর করে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই আমি, আমাদের ড্রাইভার এবং আমার কাজের বুয়া। এবং আম্মু কিন্তু নিজেই উঠে কিন্তু আম্মু ড্রেস চেঞ্জ করেছে, বুয়া ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে আম্মু, এবং নিচেও সবার সাথে কথা বলছে। আমার দাঁড়ান সিকিউরিটি হাসপাতাল নিয়ে অবস্থা, আম্মুকে তো অজ্ঞান অবস্থায় নিয়ে যায়নি ইউনাইটেডে। আপনার 24 তারিখে। আমি তো বললাম 20, 21, 22, মাঝখানে 1 তারিখ 23 তারিখ, একদিন 23 তারিখ, 24 তারিখ আম্মুকে হাসপাতালে ইউনাইটেডে নিয়ে যাই। তো আমার কথা হচ্ছে যে একজন সুস্থ মানুষের যদি অসুস্থ হয়, আমি একদম স্বাভাবিক মানুষের যদি অসুস্থ হয়, সে তো মিনিমাম 2 থেকে 3 দিন বিছানায় থাকে। এটা তো মানে আমার উপরে ব্লেম কেন দিচ্ছে এটা আমি আসলে বুঝতে পারছি না। এমন যদি হতো যে আম্মু মাসের পর মাস বিছানায় ছিল, হ্যাঁ আম্মুর জ্বর ছিল অনেক দিন, জ্বর আসে জ্বর যায়, আমি যদি নিজের শরীরের প্রতি গাফিলতি করি তো আমাকে তো বলতে হবে যে বাবা আমার শরীরটা খারাপ, আমাকে তো বলতে হবে যে বাবা আমার শরীরটা খারাপ, আমাকে এখন নিয়ে যাও। আমি তো শরীর খারাপের কোনো সিমটম দেখিনি। আসলে ইউনাইটেডে চিকিৎসা যে খারাপ হচ্ছিল সেটা বলবো না, কারণ ইউনাইটেডে যাওয়ার পরেই তো আমরা বুঝতে পেরেছি যে আম্মুর কী অসুখ ছিল। আম্মুর ব্লাড ইনফেকশন ছিল, কিডনির ক্রিয়েটিং হাই ছিল, তারপর হচ্ছে লাঙে পানি ছিল, আর হচ্ছে হার্টও প্রবলেম ছিল, আর মানে ব্রেন এটা স্ট্রোক বলবো না, মানে মাইল্ড স্ট্রোক বা হ্যামারেজ এরকম কোনো কিছু হয়েছে। কিন্তু আম্মুর যেহেতু কথাবার্তা স্বাভাবিক ছিল, আম্মু শুধু ডান হাতটা ডান পাটা বলছিল জোর কম। আপনি হাসপাতালে 24 তারিখের সিসিটিভি ফুটেজ যদি লক্ষ্য করেন, অনেকে বলছে যে আম্মুকে নাকি অজ্ঞান অবস্থায় নিয়ে গেছি। তো একজন মানুষকে যদি অজ্ঞান অবস্থায় নিয়ে যাব, তাহলে হাসপাতালের সিসিটিভি ফুটেজ লক্ষ্য করলেই তো হয়। ওইখানে কর্তব্যরত ইমার্জেন্সিতে যে ডক্টরগুলো ছিল, আম্মু সবার সাথে কিন্তু কথা বলেছে, এবং A to Z সবার সাথে কথা বলেছে আম্মু। সবাই যা কোশ্চেন করছে আম্মু আনসার দিচ্ছে। এটা হচ্ছে টেস্টগুলো করানোর আগে। টেস্টগুলো করানোর পর তো দেখা গেছে যে অনেকগুলো মানে মাল্টি অর্গান। পিজিতে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ যেহেতু পিজি সরকারি হসপিটাল, অনেক ভালো চিকিৎসা হয়। সব কিছু চিন্তা করেই যেহেতু ইউনাইটেড আম্মু প্রায় 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসের কারণে কি ইউনাইটেড থেকে পিজিতে নিয়েছিল? হ্যাঁ সেটা তো অবশ্যই আসলে এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। ফিনান্সিয়াল ক্রাইসিস আসলে কেন থাকবে? কারণ আপনাদের তো অঞ্জনা আপাতত আপনার দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছেন, উনি খুবই ভালো নৃত্যশিল্পী ছিলেন, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে। তাহলে ওনার চিকিৎসার সময়ে আসলে কেন এরকম টানাপোড়েন চলছিল আপনাদের? এটা কি 2010 থেকে 2025 পর্যন্ত কিন্তু আম্মুর কোনো ইনকাম নেই। আম্মুর না সিনেমায় কাজ করে আর না প্রোগ্রাম করে, মাঝে মধ্যে প্রোগ্রাম করে, তো একটা প্রোগ্রামের কত টাকা? তো একটা মাসে যদি আপনার 1 লাখ টাকা খরচ হয়, বাসা ভাড়া, ড্রাইভার, মানে আমরা সহ যে খরচগুলো আছে, আপনি বিগত 15 বছর হিসাব করেন তো কত টাকা। আম্মুর তো বেসিক্যালি কোনো ইনকাম ছিল না। হ্যাঁ কিছু প্রপার্টি ছিল, যেমন সূত্রাপুরে আম্মুর পৈতৃক কিছু প্রপার্টি আছে, আদাবর একটা বাড়ি আছে যেটা মামলা চলমান। আর 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আম্মুকে একটা প্লট দেয় উত্তরা 17 নম্বর সেক্টরে, প্লটটা দেয়। সেই প্লটটা আপনি জানেন রাজক থেকে একটা গভর্নমেন্ট যখন একটা প্লট দেয়, একটা টাকা দিয়ে কিন্তু প্লটটা নিতে হয়। আচ্ছা। তখন প্রায় আমাদের 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়েছিল প্লটটা নিতে। সেই প্লটটা আমরা 1,40,00,000 মতো বা 1,20,00,000 মতো, হয়তো আমার এক্স্যাক্টলি হিসাবটা মনে নেই, বিক্রি করেছিলাম। অনেকে বলছে 2.5 কোটি টাকা। আরে তখন কি ওই জমিটার দাম 2.5 কোটি টাকা নাকি? এখন তো অনেক কথাই বলছে। বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন। সেই মুহূর্তে আমি দেখেছি যখন আমাদের রাজকের এককালীন টাকা জমা দিতে হয়েছে 3 বারে। তারা বলেছিল যে
রাজুকের এই প্লটের কথা তারা বললো যে যাত্রাবাড়িতে বাড়ি না, বিক্রি আমি করেছেন বলছি 2.5 কোটি টাকা। না এটা না তারা না, বলেছিল। না অনেকে বলছে যে মানে উত্তরার 17 নম্বর সেক্টরের জমিটাই নাকি 2.5 কোটি টাকা। আচ্ছা আচ্ছা। আমি সেটা শেষ করি, আমাকে একটু বলতে দেন। তো সেই প্লটটা বিক্রি করে রাজকের টাকা এবং আদার্স আম্মুর, যেহেতু আম্মুর কোনো ইনকাম নেই, আম্মু তো লোনের উপরেই চলবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। এখন যে যত কথাই বলুক, এটা তো অস্বাভাবিকভাবে বলার কোনো অবকাশই রাখে না। আম্মুর তো কোনো ইনকাম ছিল না 15 বছর, তাহলে একটা সংসার কিভাবে চলছে? এখন যারা এত কথা বলছে তারা কি কোনো দিন এসে হেল্প করে গেছে, না একটা খোঁজ নিয়েছে? মানে আম্মু খেয়ে আছে না না খেয়ে আছে? আজকে আম্মুর প্রতি এত দরদ এক একজনের উঠলে উঠেছে, তারা এত এত বছর কোথায় ছিল? তারা তো কোনো দিন বিপদে এসে পাশে দাঁড়ায়নি। আজকে আম্মুর চোখ বন্ধ করাতে এত ব্লেম আমার উপরে। এতটা বছর, 15 বছর তো আমি আম্মুকে আগলে রেখেছি। আমি, আমার বোন, আমি এবং আমার বোন, যেটা ফারজানা রহমান বিউটি, আমার বোন, তো আমরাই তো আম্মুকে আগলে রেখেছি। আজকে আম্মু চলে যাওয়ার পরে এত কথা হচ্ছে। হ্যাঁ, এখন বাড়ির কথায় আসি। করোনা চলে আসলো। করোনা চলে আসলো, একটা মানুষের কত খরচ হতে পারে এটা তো জানেন। আম্মুর লোন টোন সব কিছু দিয়ে প্রায় 60 লাখ টাকার মতো ছিল। তখন সেটা দিয়ে আমরা যাত্রাবাড়িতে একটা বাড়ি কিনে 45 লাখ টাকা দিয়ে। আর এইভাবে তো খরচ, একটা মানুষের তো খরচ চলতেই থাকে। 1 লাখ টাকা করে যদি মাসে খরচ হয়, তাহলে কত খরচ হয় আপনি চিন্তা করেন। আর করোনার মধ্যে খরচটা কত বেড়ে গিয়েছিল, আমাদের সার্ভেন্টদের বেতন, বাসা ভাড়া সব কিছু। তো যাত্রাবাড়িতে একটা বাড়ি কেনা হয়। তো ওই বাড়িটা 1 বছর পর আমরা সেল করি, যেই দাম কিনেছি সেই দামই। সেটা বিক্রি করে উত্তরখানে আমরা বাড়ি কিনি। তো উত্তরখানে দুই বছরের মতো ছিলাম। উত্তরখানে কত টাকা দিয়ে বাড়ি কিনেছিল? ওইটা 2 কাঠা জমি ছিল, 35 লাখ টাকার মতো। 35 লাখ শুধু জমিটার দাম 35 লাখ টাকা ছিল। আর হচ্ছে ওই বাড়িটা করতেও প্রায় আরও 30 লাখ টাকা খরচ হয়। সেটাও লোনের উপরেই কিন্তু। আচ্ছা আচ্ছা। সেটা লোনের উপরেই। সেটা 2021 সালের জানুয়ারিতে উত্তরখানে বাড়িটা মানে কেনা হয় এবং নির্মাণ করতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি মতো লেগে যায়। এটা দোতলা ছিল। তো 2 বছর উত্তরখানে থাকলাম। তো একদিকে তো মানুষের লোন বাড়তেই থাকছে। কারণ যেহেতু আমার কোনো ফিক্সড ইনকাম ছিল না, যা করা হয়েছে সব লোনের উপরেই তো করা হয়েছে। তো ওই বাড়িটা তখন আমরা সেল করে ফেলি। সেল করে 70 লাখ টাকার মতো কাছাকাছি হবে, আমার একজ্যাক্ট হিসাবটা মনে নেই, কিন্তু হ্যাঁ সেল করে ফেলেছিলাম। ওইটা করে বাড়ি নির্মাণ করতে যা খরচ হয়েছিল, ওই 30 লাখ টাকা বা 35 লাখ টাকার মতো লোন টোন দিয়ে যা টাকা ছিল, তখন আম্মুকে গভর্নমেন্ট থেকে একটা অফার দিল সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, যেটা সিনেপ্লেক্স নির্মাণের জন্য। যে আপনার জমি থাকবে, আপনি একটা জমি নেবেন, ওইখানে আপনি প্রজেক্ট প্রোফাইল করবেন, মানে ব্যাংকের আনুষঙ্গিক কাজ, যেটা সোনালী ব্যাংকের মাধ্যমে বা রূপালী ব্যাংকের মাধ্যমে, ওইটা 10 কোটি টাকা ছিল। প্রপোজালটা ছিল 10 কোটি টাকার। মানে আপনি যদি প্রায় 1-1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা খরচ করেন নিজে থেকে, তো ওইখানে 10 কোটি টাকা খরচ করবেন। 1-2 কোটি টাকা মানে কি যেমন পারপাস? একটা যেহেতু সিনেপ্লেক্স হবে, শুধু সিনেপ্লেক্স করলে তো আপনার টাকাটা রিটার্ন আসবে না। ওইখানে মার্কেট লাগবে, ফুড কোর্ট লাগবে, হ্যাঁ স্ট্রাকচার তৈরি করা। আর হচ্ছে যে ঢাকার বাইরে সেই টাকা, উত্তরখানের বাড়ির টাকা, আমি একদম ক্লিয়ারভাবে বলছি, উত্তরখানের বাড়ির টাকা এবং লোন করে আমরা কয়েক জায়গায়, নবাবগঞ্জে, তারপর হচ্ছে কেরানীগঞ্জে জায়গা দেখেছিলাম, ভালো লাগেনি। নরসিংদীতে যেটা গনেরগাঁও, শিলমান্দি ইউনিয়নের গনেরগাঁওতে আমরা সেখানে 20% জমি নেই, সেটাও পার্টনারশিপে ওইখানকার যে মনিরুজ্জামান ভুইয়া ছিল, ওনার কাছ থেকে নেই। মনিরুজ্জামান ভুইয়া উনি আওয়ামী লীগের বড় একজন মানে ছিলেন একজন, ওনার কাছ থেকে জমিটা নেই। এবং জমিটা কিন্তু একদম গর্ত ছিল, মানে মেন রোডের পাশেই অনেক গর্ত। মানে আপনাকে সেখানে বালি ভরাট করেছে? হ্যাঁ, ওইখানে প্রায় 50 লাখ টাকার উপর শুধু বালি ভরাট করা হয়েছে। আর সেটা ভরাট করতে শুধু বালি ভরাট করতে প্রায় 50 লাখ টাকার উপরে লাগে। তারপর ওইখানে সাইড অফিস নির্মাণ, সাইড বাউন্ডারি দেওয়া যেটা, তারপর প্রজেক্ট প্রোফাইল, ইলেকট্রিক, পানি, সব কিছু মিলিয়ে প্রায় কোটি টাকার উপরে খরচ হয়ে সেখানে আরও আমরা 2 কোটি টাকার মতো লোনে পড়েছি। আমরা তো ভেবেছিলাম যে 5ই আগস্টের আগে তো সব স্বাভাবিক ছিল, আমাদের চেকটা পাওয়ার কথা ছিল আগস্টের 10 থেকে 15 তারিখের মধ্যে। তো সরকার পতনের পর দেখা গিয়েছে যে সব কিছু আমাদের, তখনই আম্মু আসলে ভেঙে পড়েছে। 5ই আগস্টের পরে যখন আম্মুর স্বপ্নের সিনেপ্লেক্সটা সব কিছু ধ্বংস হয়ে গেল, তখনই আম্মু আসলে মানসিকভাবে, একদিকে মানুষের এত চাপ, তারপর হচ্ছে টাকা পয়সা নিয়ে এত ঝামেলা,
হ্যাঁ, কারণ সবার লোন তো পরিশোধ করতে হবে। আমি যদি কোনো অপরাধ না করে থাকি আমাকে ফাঁসির মঞ্চে নিলে কি আমি বলবো? আমি যদি এখন কিছু করি তার দায়ভার কে নেবে? সে আম্মু নাই এখন বুঝতে পারছে যে পৃথিবীটা কতটা কঠিন। যেই মনির চোখে আম্মু কোনোদিন অশ্রু থেকে নাই, সেই মনির চোখের জলে ভাসছে। আমি শুধু একটা কথাই বলবো, আর হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে হুমকি ধামকি, বিভিন্ন নাম্বার থেকে যেহেতু আম্মু একটা বিভিন্ন জন যে আওয়ামী লীগের সাপোর্টার, কেন কেন আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, কেন আপনি শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলেছেন, এই জিনিসগুলো বলতে। এবং রাত, আপনি বিশ্বাস করেন নাইম ভাই, আমাদের বাসায় রাত 2টা 2:30টার সময় আমার সিকিউরিটি দাঁড়ানোর সাক্ষী আছে, 20-25 জন লোক আসতো। এই বাসায় কি অঞ্জনা আপা থাকে? আম্মু প্রায় 2 মাসের মতো বাসা থেকে নামেনি। তখন তো, এখন আমি একটু বলি, তখন তো ইন্ডাস্ট্রির কেউ খোঁজ নেয়নি, একটা ফোন দিয়ে খবর নেয়নি যে আপা তুমি কেমন আছো। আম্মুকে তো তখন কেউ খোঁজ নেয়নি। এখন এত মানুষ এত আবেগ দেখাচ্ছে, এত কথা বলছে, তখন ওরা কোথায় ছিল? তখন কেন খোঁজ নেয়নি? তো মানসিকভাবে আম্মু এবং বিভিন্ন জন বিভিন্নভাবে অনেক হেনস্থা করেছে আম্মুকে মানসিকভাবে। এটা একদম উপরে আল্লাহ আছে, উনি দেখছে সব কিছু। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে কি কারণে আসলে আপনি ইউনাইটেড থেকে ওনাকে বিএসএমইউতে ট্রিটমেন্ট করার জন্য চেয়েছিলেন। আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল সেই মোমেন্টটাতে, এবং চিত্রনায়ক আলমগীর সাহেব আপনাকে ফোন করেছিলেন যে আসলে আপনার মায়ের চিকিৎসার খরচ উনি কিছুটা হলেও আসলে উনি ওনার সর্বোচ্চটাই উনি বহন করার কথা বলেছিলেন। যেমন আপনাকে এই জন্য উনি ফোন দিয়ে জানতে চেয়েছিলেন যে ইউনাইটেড হসপিটালে ওনার বিল কত হয়েছিল, এবং আপনি ওনাকে বলেছিলেন যে 8 লক্ষ টাকা। পরবর্তীতে নাকি উনি ইউনাইটেড হসপিটালে কল দিয়েছিল, যেখানে ওনাকে বলেছে যে 5,23,000 টাকা। আসলে এখানে এই কথাটা কেন ছিল? কথাটা আমি একটু ক্লিয়ার করি। জি, আলমগীর মামাকে আমি ফোন দিয়েছিলাম। উনি যথেষ্ট ভালো মানুষ, উনি সবার পাশে থাকে চলচ্চিত্রের। উনি তো একজন জীবন্ত কিংবদন্তি, এটা বলার অপেক্ষা রাখেন। এবং উনি খুব বিগ হার্টেড, জি, মানুষকে খুব ভালোবাসতে জানে, এবং উনি সর্বদা সত্য এবং ন্যায়ের পথে থাকে। আমি দেখেছি বিগত 15 বছর ওনাকে। তো আলমগীর মামাকে আমি ফোন দিলাম। তো আলমগীর মামাকে আমি ফোন দেওয়ার পর উনি আবার কলটা ব্যাক করেছে আমাকে। আমি গ্রেটফুল। উনি কলটা ব্যাক করে বলছে যে তুমি ফোন দিয়েছিলে, তো মিশার সাথে আমার কথা হয়েছে, তো হাসপাতালে বিলের কাগজটা পাঠাও। আমি কিন্তু কাগজ পাঠিয়েছি। তখন 5,23,000 টাকা ডিও ছিল, সরি 2,23,000 টাকা ডিও ছিল। 5,23,000 থেকে বাকি টাকাটা আমরা দিয়েছিলাম। আচ্ছা, তো আমি মামাকে বলেছিলাম যে 8 লাখ টাকা। মানে 8 লাখ টাকা কি ডিউ আছে নাকি টোটাল বিল? না, টোটাল বিল 8 লাখ টাকা, এটা বলেছিলাম। টোটাল বিল 8 লাখ টাকা। এটা আসলে আমার একটা মিস্টেক হয়েছিল। আমি না দেখে বলেছিলাম। না, আমি তো দেখেছি। কেন বলছি আমি ব্যাপারটাও সেটাও খুলে বলি। কারণ 5,23,000 যদি হয়, আমি যদি 2 দিন আম্মুকে আরও রাখি তাহলে কত হবে? মানে ওখানে ডেইলি বিলই প্রায় আপনার 80 থেকে 1 লাখ টাকা হয়ে যেত। আর বিভিন্ন টেস্ট এমনও গিয়েছে যে একদিনও প্রায় 1 লাখ টাকার উপরে চলে গেছে সব কিছু মিলিয়ে। আমি সেই হিসাবটা করে বলেছি। এটা কত তারিখে ছিল? তো একদিনও পরের দিন যখন বিল দিতে গিয়েছি, তখনই কিন্তু দেখেছি যে হ্যাঁ 80,000 মতো হয়ে গেছে। লাস্ট বিল যখন দিতে গেলাম, তাহলে এইখানে তো আমার অপরাধটা কোথায়? যদি 6.5 লাখ 7 লাখ টাকা হয়ে থাকে, হয়তো বা 1 লাখ টাকা, এটা আমি মিস্টেকলি বলি। হসপিটালের বিল কি আপনি ওনার থেকে নিয়েছিলেন? না, তখন আমি মামাকে বলেছিলাম, কারণ উনি কিন্তু আমাকে শিওর করেনি কত টাকা দিবে। উনি বলেছে দিবে, এবং উনি সর্বোচ্চটাই দিবে বলেছে। এখন উনি পুরোটা কেন দিতে যাবে রে ভাই? আচ্ছা, উনি কি পরবর্তীতে কোনো বিল দিয়েছিল কি ইউনাইটেডে? না, উনি বিল দেয়নি। আমি ওনাকে বলেছিলাম, মামা আসলে আমাদের টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে দিতে হবে না, আপনি আমার জন্য দোয়া করেন। টাকার ব্যবস্থা আপনারাই করেছিলেন? আমরাই করেছিলাম। কেউ কোনো সহযোগিতা করেনি? না, আসলে সেই মুহূর্তে কেউ করেনি। সেই মুহূর্তে কেউ কোনো সহযোগিতা করেনি। তারপর কারণ যেহেতু একদিন পর আম্মুকে রিলিজ নিব, তো আলমগীর আঙ্কেল বলছিল যে 1 তারিখে তো ব্যাংক বন্ধ, আসলে আমি লোক পাঠাবো, পাঠিয়ে দেখে তারপর বিল দিব। তো আসলে উনি লোক পাঠাবে কখন বিল দিবে, সে আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা নিজেরাই বিল পে করি। পিজি হসপিটালে ওই খরচটা আসলে কারা বহন? না, আমরা আসলে শিল্পী সমিতির কাছে গ্রেটফুল। শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর মামা, ভাইস প্রেসিডেন্ট ডিয়া তারেক মামা, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আঙ্কেল, আমাদের মুক্তি আপু যথেষ্ট সাপোর্ট করেছে। আমি দেখেছি যে সনি ভাই নিজেও হ্যাঁ, সনি মামা উনি একদম ওতপ্রোতভাবে ছিল। উনি তো কার্যনির্বাহী সদস্য। সনি মামা যথেষ্ট করেছে। এবং চিত্রনায়ক জয় চৌধুরীকে আমরা দেখেছি। হ্যাঁ, এবং সনি মামা এবং আম্মুর
মানে পরদিন মানে প্রতিদিন মানে পিজিতে শিফট করা থেকে একদম যতদিন আম্মু পিজিতে ছিল সনি মামা অনেক করেছে, অনেক 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 অনেকভাবে সহযোগিতা করেছে, এটা মানে বলতেই হবে। বিলগুলো আমরা শুনেছি যে শিল্পী সমিতি দিয়েছে, শিল্পী সমিতি বহন করেছে, এই জন্য থেকে শুরু করে সবকিছু শিল্পী সমিতি করেছে। আমরা শিল্পী সমিতির কাছে গ্রেটফুল আসলে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আর একটা বিষয় এখানে আমি বলে যে আম্মুকে যখন হসপিটালে নিয়েছি, আম্মু কিন্তু না করেছিল যে বাবা কাউকে জানাবি না। কেন না করেছিল? মানে উনি হসপিটালে, মানে আম্মু আসলে হসপিটালে ভর্তি, কে কি ভাববে, কে কি মনে করবে, বা মিডিয়াতে জানাজানি হবে, এই ভয়টার জন্য কিন্তু আম্মু কখনো হাসপাতালে যেতে চাইতো না। এবং আম্মুর কিন্তু সেই কথাটা আমি শুনিনি, আমি কিন্তু সোহেল রানা মামাকে ফোন দিয়েছিলাম। এবং 25 তারিখে কিন্তু আমি মিশা সওদাগর মামা যিনি আছে, আমি কিন্তু ওনাকে একদিন পরেই জানাই যে মামা আম্মু কিন্তু হাসপাতালে ভর্তি। আর অনেকে বলছে আমি নাকি আম্মুকে দেখা করতে দেইনি। আমি যদি দেখা না করতে দিয়ে থাকি তাহলে এতগুলো মানে সুচরিতা আন্টি, কেয়া চৌধুরী, বিপ্লব শরীফ, আন্না, আমুর বান্ধবী জেনি, নিশাত আন্টি, রুনু আন্টি, রুমা আন্টি, ফারুক আঙ্কেল সহ আরও 10 থেকে 15 জন, তাহলে ওরা কিভাবে গেল? আমার দিকে যে তীর আসছে যে আমি নাকি সবাইকে না করেছি হাসপাতালে যেতে। তা আমাকে যদি কেউ ফোন দেয়, আমাকে যদি ফোন দিয়ে কেউ বলে যার ইচ্ছে সে তো এইভাবেই আসবে, আমার বাধা কেন শুনবে? আর আমার তো কাউকে বাধা দেওয়ার মতো কোনো স্পর্ধা নেই। ওনার ছেলে, এই জন্য আপনার থেকে তারা জানতে চেয়েছে। আমি বলছি যে আম্মু আগে, আমি কি বলবো যে আম্মু একদম মুমূর্ষ অবস্থায়। আম্মু যেহেতু আমরা যদি আম্মুকে ভর্তি করাই ইউনাইটেডে, তো তখন এসডিওতে ওরা আম্মুকে রেফার করে ইমার্জেন্সি থেকে। এসডিওতে রেফার করার পর এসডিওতে যেহেতু সিট খালি ছিল না, ওরা আইসিইউতে সিট খালি ছিল, তো 2 দিন আম্মুকে আইসিইউতে রাখে। তো 26 তারিখ আম্মুকে এসডিওতে নেওয়া হয়। এবং আপনি আইসিইউ, এসডিও, সিসিউর যদি আপনি কল রেকর্ডগুলো দেখেন, আপনি দেখবেন যে আম্মু কতবার আমার সাথে কথা বলেছে ফোনে। যে নাম্বার আছে আমি নার্সদেরকে বলতাম, এবং কতবার আমি ফোন দিয়েছি। আর অনেকে বলছে আম্মু নাকি কথাই বলতে পারতো না, আম্মু নাকি মানে অজ্ঞান অবস্থায় ছিল। আসলে আপনারা যদি কল রেকর্ডটা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে আম্মু কতবার আম্মু বলতো বাবা মিস করছি, বাবা বাসায় চলে যাবো, আমার এখানে ভালো লাগছে না, বাসায় চলে যাব, এই কথাগুলো বললো। যে আসলে ওনার গায়ে নাকি আঘাতের চিহ্ন, আসলে এটা আমি একদম দাগ ছিল। আসলে যারা বলে তাদের প্রতি আমার আসলে আমি তাদেরকে একদম ধিক্কার দিতে চাই যে ওরা এটা কেন বলে, কিসের জন্য? ওরা কি নিজের চোখে দেখেছে কোনো আঘাতের চিহ্ন? যেখানে হাসপাতালে বিভিন্ন রকম কিছু কিন্তু পিঠের নিচে থাকে, আর আম্মু যেহেতু ফর্সা মানুষ, বিভিন্ন কিছু ওরা থাকে। তো একটা মানুষ যখন বিছানায় এক নাগারে 7 দিন এই তারগুলোর উপরে বা যা পিছনে যা থাকে আমি তো আসলে জানি না, তো সেই দাগগুলো তো হতেই পারে। তারা কোনো কিছু জাস্টিফাই না করে, কোনো কিছু সত্যতা প্রমাণ না করে এটা কিভাবে বলে এটা মারের দাগ? আপনার চিত্রনায়িকা অঞ্জনার চিকিৎসার বিষয়গুলো আমরা আসলে জানলাম, এবং পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে দাফনের পরবর্তীতে ওনার সম্পত্তি নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন। যেমন আমরা দেখেছি যে শিল্পী সমিতিতে একটা টিমও গঠন করা হয়েছে, যারা আসলে এই অঞ্জনা আপার সম্পত্তি নিয়ে কি কি আছে বা ওনার কেউ মামলাও করবে আমরা শুনেছি যে এইসব বিষয় নিয়ে, যে আপনারা পালিত সন্তান, তারা বলছে যে আপনাকেও দত্তক নিয়েছে এবং যে মেয়েটা ছিল তাকেও দত্তক নিয়েছে, এবং সে কি জীবিত অবস্থায় শিল্পী সমিতিকে বা এই সম্পত্তিগুলো কি কাউকে উইল করে দিয়ে গিয়েছে কিনা, কিংবা আপনার অনেকে বলছে যে শিল্পী সমিতিতে তার সম্পত্তি দিয়ে দেওয়ার জন্য, মানে এরকম বক্তব্য আমরা 2-1 জনের থেকে শুনেছি। এবং আপনার প্রতি অনেক অভিযোগ তাদের, যেমন আমরা সংবাদ সম্মেলন করেছে এফডিসিতে ওই টিম দিয়ে তাইবের নেতৃত্বে, তারাও দেখলাম যে বিভিন্ন কথা বলল আপনাকে নিয়ে, যে আপনি তাদেরকে সঠিক ইনফরমেশনটা দেননি। এবং শরীফ নামে একজন লোককে আমরা দেখেছি, সে আপনাকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছে, রীতিমতো ভাবে আর কি। আপনি আসলে তাদের এই বক্তব্যগুলো কিভাবে দেখছেন এবং কতটুকু সত্য তাদের এই অভিযোগগুলো, আপনি কি মনে করেন? আসলে ওরা যে অভিযোগ করছে সেগুলো আসলেই নিছক কাহিনী, একজন এক এক রকম কথা বলছে। আচ্ছা, আমি যদি আম্মুকে, অনেকে বলে আমি আম্মুকে টর্চার করছি, আমি আম্মুকে টর্চার করেছি, অনেকে বলছে আমি আম্মুকে জিম্মি করে রেখেছিলাম। আম্মু কি ছোট মানুষ? আম্মু কি আনএডুকেটেড পারসন? যে আম্মু তো শিক্ষিত, পড়াশোনা করেছে। আমার মার সাথে আমার এত ভালো একটা বন্ডিং ছিল, আম্মু আমাকে বাবা ছাড়া কথা বলতো না। হ্যাঁ, কোনোদিন আম্মুর সাথে
আম্মুকে আমি মানে আমি তো এটা এখন কিভাবে বিশ্বাস করাবো, কিভাবে বুঝাবো, মানে আমি আসলে মানে এসব কথা আমি আসলে নিতে পারছি না। ওরা বলছে যে আম্মুর উপর আমি অত্যাচার করতাম, আম্মুর উপর আমি টর্চার করতাম, তার সত্যতা কতটুকু, কতটুকু অনেকে বলছে যে আমি যদি টর্চারই করতাম, আমার মা হাসপাতালে বেডে শুয়ে কেন আমার কথা বলে কান্না করতো। এই কথাগুলো আমি কাকে বলবো? এই কথাগুলো মানে আমার সামনে যিনি ছায়া ছিল, মানে আমার মাথার উপর যিনি ছায়া ছিল সেই তো চলে গেছে। এই কথাগুলো আমার হয়েছে প্রটেস্ট করবে, আমার পাশে যে দাঁড়াবে সেই তো নেই। এই কথাগুলো তো আসলে আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। অবস্থায় এই ধরনের কথা কখনো কি শুনেছেন আগে? কেউ না, অভিযোগ করেছে? কেউ বলেনি কখনো। উনি মারা যাওয়ার পরই কেন তারা বলছে এসব? অবশ্যই ওদের কোনো স্বার্থ আছে। কি স্বার্থ থাকবে? যারা বলছে তাদের অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে, হয় কোনো স্বার্থ আছে, নয়তো আমাকে আসলে ওরা এক প্রকার মেরে ফেলতে চায়। মানে আমি মারা গেল তার কোনো, যেহেতু সব তীরগুলো যেহেতু আমার দিকে আসছে, তো আমি যদি মারা যাই তাহলে তো সব ঝামেলা শেষ। এটাই হতে পারে, এটাই ওদের স্বার্থ। কারণ আমি আম্মু জীবিত থাকা অবস্থায় সম্পত্তির লোভে আপনাকে মেরে ফেলতে যাচ্ছে, বা অন্য কোনো কিছু কি আছে, বা আপনার সাথে কারো কোনো ঝামেলা আছে? আমার সাথে চলচ্চিত্র অঙ্গনের কারো কোনো ঝামেলা নেই। আমি সবাইকে যথেষ্ট সম্মান করেছি। আসলে সবাই তো না, কিছু মানুষ আসলে পিছনে লেগেছে। আপনি যেমন বলেছেন যে আপনি আপনার মায়ের মৃত্যুর পরে কিছু চেনা মানুষের অচেনা রূপ দেখতে পাচ্ছেন। অবশ্যই আমি দেখেছি। চেনা মানুষগুলো কারা? আছে, অনেকেই আছে, আমি এখানে নাম উল্লেখ, আমি এখনো তাদের প্রতি আমি পূর্ণ সম্মান রাখছি। যে আমু চোখ বন্ধ করতে দেরি, তাদের রূপটা আমার সামনে আসতে দেরি হয়নি। যারা 2 দিন আগে আমাকে বাবা ছাড়া মামা ছাড়া ডাকতো না, তারা আসলে 4 তারিখে আমি দেখলাম টোটালি চেঞ্জ। এটা কেন? আসলে এর জবাব আমার কাছে নেই। আর আমার হয়ে যে লড়াই করবে, কথা বলবে, সেই তো নেই। প্রটেস্টটা কে করবে? এখন আমাকে একাই সার্ভাইভ করতে। উনি কি ওনার জীবদ্দশায় আপনাদেরকে কোনো সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছে? আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যেহেতু আইনত আমরা 2 জন সন্তান, আম্মু কোনো কিছু উইল করে দিয়ে যায়নি। আমি বলি, আদাপুরে আমাদের একটা বাড়ি আছে যেটা আম্মু 80 সালে কিনেছিল বাইতুল আমান হাউজিং সোসাইটি থেকে, সেটা নিয়ে মামলা চলমান আছে। অনেক আগে থেকে মামলা চলমান আছে, তো সেটার তো এখনো কোনো শুরু হয়নি। আর সূত্রে পরে কিছু আম্মুর পৈতৃক সম্পত্তি আছে। এই মানুষগুলো, এই কাহিনীগুলো, এই গল্পগুলো কিভাবে বলে? আম্মু কি জীবিত অবস্থায় কাউকে স্টেটমেন্ট দিয়ে গেছে, কাউকে বলে গেছে যে ওনার সম্পত্তি শিল্পী সমিতিতে যাবে? ওনার সম্পত্তি, সেটা শিল্পী সমিতি হোক বা যে কোনো কিছু হোক, কাউকে আম্মু দান করবে, সেটা তো বলে যায়নি। আর আম্মু শিল্পীদেরকে নিয়ে অনেক চিন্তা করতো, আম্মুর অসহায় শিল্পীরা ভালো থাকবে, সেটা তো অবশ্যই আম্মুর সন্তান হিসেবে আমাদের গুরুদায়িত্ব আম্মুর স্বপ্নগুলো পূরণ করা। কিন্তু মানুষ আসলে যেভাবে হ্যাও করছে, যেভাবে পিছনে লাগছে, আসলে জানি না কয়দিন টিকে থাকতে পারবো। কারণ আমরা যেহেতু কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আর আমার বোন তো শ্বশুরবাড়িতে, দুলাভাই তো যেহেতু উনি চাকরি করে, উনি অফিসে থাকে, টোটাল ধাক্কাটা কিন্তু আমার উপরে আসছে, যেহেতু আমি আমার মার সাথে সার্বক্ষণিক ছিলাম। কিন্তু এখন ওরা মিথ্যা অভিযোগ করলে, মিথ্যা ব্লেম দিলে আমি কি করতে পারি? না, যেমন তারা এরকম অভিযোগও করেছে যে আপনি প্রচুর মিথ্যা কথা বলেন। আপনাকে যখনই বলে, মানে ঢালাওভাবেই বলেছে, যেমন চিত্রনায়িকা আন্না, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওই অনেকেই বলেছে। আচ্ছা, আমরা সংবাদ সম্মেলনে দেখেছি। হ্যাঁ, এটা আমি নিজেও দেখেছি। আমি আসলে ওই দিন সংবাদ সম্মেলনে না গিয়ে আসলে ভুল করেছি। আমি যাইনি আসলে সাংবাদিকদের বিভিন্ন কথার সম্মুখীন, কারণ আমি মানসিকভাবে এতটা যাওয়া উচিত ছিল। আমি বলছি, আমাকে যদি পরবর্তী সময় ওরা ডাকে, আমি অবশ্যই যাব। কারণ আমাকে সত্যের মোকাবেলা করতে হবে। আমাকে যে যা বলুক, যেহেতু আমি কোনো অন্যায় করিনি, আমি আমার সেই বিচক্ষণতার সহিত, সত্যের সহিত আমি আনসার দিব। আর আপনি নাহিদা আশরাফ আন্না বলেন, বিপ্লব শরীফ বলেন, আর যারাই বলেন, ঢালাওভাবে যারা বলছে, এখন ওরা বলছে আর আমি শুনছি, মানে সেই প্রতিবাদ করার আমি ভাষাটা কিভাবে? এখন আপনি যদি আমাকে বলেন, আমরা শুনেছি যেমন 2-1 জন বলেছে যে প্রয়োজনে তারা মামলাও করতে পারে, যেমন অ্যাডলফ খান নামে একজন ফ্যাশন ডিজাইনার, সম্ভবত উনি অ্যাডলফ খান, উনারও যাতায়াত ছিল আপনার মায়ের সঙ্গে, উনি কিছু কথা বলেছে। মিউজিক ডিরেক্টর একজন, উনিও বলল যে আসলে মামলা করতে পারে। আমি বলছি যে অ্যাডলফ খান যে কথাগুলো বলছে, অ্যাডলফ খান কোনোদিন আমাদের বাসায় আসেনি। অ্যাডলফ খানের সাথে ওনার জন্মদিন আম্মু যেত, আমিও কয়েকবার গিয়েছি। তো অ্যাডলফ খানের কি রাইটস আছে এইভাবে বলার? বলে আমি নাকি আম্মুকে বটি নিয়ে, মানে যেটা স্বপ্নেও কল্পনা না। উনি যেটা বলেছে, উনি কি এটা প্রমাণ করতে পারবে? উনি যে কথাটা বলেছে, ওনাকে কে বলেছে? ওনাকে কি আম্মু বলে গেছে যে আমার ছেলে আমাকে টর্চার করে, আমাকে মানসিকভাবে হ্যাও করে, বা আমাকে গালাগালি করে? কেউ তো বলতে পারবে না। কারণ আমি যে এখানে আম্মুর সাথে কোনোদিন এসব করিনি, তো জীবিত এখন এত মানুষ এত কথা বলছে, তাহলে জীবিত অবস্থায় কেন ওরা বলেন? জীবিত অবস্থায় তাদের এই আবেগ অনুভূতিগুলো আম্মুর প্রতি কোথায় ছিল? আর আম্মু তো আর
ছোট মানুষ না। আমি যদি আম্মুর উপর এত অত্যাচারী করবো, আম্মু কেন মুখ বুঝে সহ্য করবে? আপনি বলেন আমাকে। আবারও এরকম অভিযোগ করেছে শরীফ সাহেব যে আপনি কোথায় যাচ্ছিলেন তাদের সাথে আরো আগে, আপনি রাস্তা গাড়ি থেকে ওনাকে নামিয়ে দিতে চাচ্ছিলেন, তো যখন এই ধরনের অভিযোগ আপনার এখন 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 বিপ্লব শরীফ সাহেব অনেক কথা বলছে, অনেক কথা, এখন যে যার যার মতো বলছে। এখন এর ভিত্তি কতটুকু? ওরা যে এত কথা বলছে সেটা কি মিথ্যা? আপনি বলছেন অবশ্যই মিথ্যা, অবশ্যই অবশ্যই মিথ্যা। কারণ ওরা যে বলছে, এখন অনেকে অনেক কথা বলছে। এখন আমি তো বলতে পারি যে আমি আপনার ভাইকে, আপনি বলতে পারেন আমাকে, সরি আপনি বলতে পারেন আমাকে যে তুমি আমার ভাইকে খুন করে আসছো, তুমি আমার ভাইকে একটা চট দিয়ে আসছো, এর সত্যতা কতটুকু? আপনি এটা বলেন, আপনি আমাকে। বুঝতে পেরেছি। আপনি যদি বলেন যে মনি সাহেব আপনি তো আমার ভাইকে একটা চট দিয়ে এসেছেন বা খুন করে এসেছেন, এর সত্যতা কতটুকু? এখন ওরা আসলে আমার পিছনে কেন লেগেছে, কেন একটা মানে আমি একটা মনে হচ্ছে যে চক্রান্তের মধ্যে পড়ে গেছি আসলে, মানে কেন এসব নিজের ছেলে হতো তাহলে কি এই বিষয়গুলো আসতো না? যেখানে আমার মা এস্টাবলিশ করে গেছে যে আমার সন্তান, আমার সন্তান, সেইখানে ওরা কথা বললেই কি আর না বললেই কি? আমার মার মুখে যদি বলতো যে না আমার সন্তান না। তার মানে আপনারা দুই ভাই বোন রয়েছেন এখন, অঞ্জনা সুলতানার ছেলে মেয়ে হিসাবে, এবং ওনার স্থাবর যে সম্পত্তিগুলো রয়েছে, এটা কি আপনারা দুই ভাই বোনই পাবেন নাকি অঞ্জনা, ওনার বোনও কিন্তু রয়েছে রঞ্জনা? আমি বলছি আমাদের শুনেছি উনিও আমাদের, আমি বলি আপনাকে, আমাদের আসলে এখন যে তেমন নেই, আমাদের প্রধান গার্ডিয়ান কিন্তু হচ্ছে মানে খালামণি, ছোট মাসি, হ্যাঁ রঞ্জনা মল্লিক, যিনি আসলে ওনার সিদ্ধান্তের বাইরে তো আমরা কিছু করবো না। উনি যা সিদ্ধান্ত নেবেন, উনি যা বলবেন সেটার ভিত্তিতে এখন আমাদের চলতে হবে, কারণ আমাদের গার্ডিয়ান হচ্ছে উনি। এখন আর কোনো অভিভাবক আপনাদের এরকম আর মানে উনি কি ছোট খালামণির প্রতি কোনো যখন অভিভাবক জীবিত ছিল তখন আপনাদের খালা আপনাদের সাথে, আপনাদের মাসি আপনারা বলেন ওনাকে, তো উনি কি আসলে ওনার খোঁজ খবর রেখেছিল আপনাদের? মাসির সাথে তো আমাদের সার্বক্ষণিকই কথা, সবসময় যোগাযোগ ছিল, এবং উনি যথেষ্ট ভালো মানুষ। উনি আসলে একদম গৃহিণী, মানে ঘর কোনো একটা মানুষ। আসলে ওনার হাজব্যান্ড অসুস্থ অনেক দিন যাবৎ, তো ছোটো মাসি আসলে পেটের খুব কম হয়, কিন্তু মাসির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক সবসময় ছিল। এখন যে যত কথাই বলো, শিল্পী সমিতি থেকে বারবার বলা হচ্ছে যে ওনার পরিবার থেকে আসলে ওনার এই সম্পত্তি সহ আদার্স বিষয়গুলো নিয়ে আসলে তারা জানতে চেয়েছে যে কি কতটুকু রয়েছে। আসলে পরিবার থেকে কারা বলছে? পরিবার থেকে আসলে রঞ্জনা, হ্যাঁ আমার রঞ্জনা মাসি হয়তো বা জানতে চেয়েছে ওদের কাছে। আপনাদের থেকে কেন জানতে চাইলো না? কেন শিল্পী সমিতিতে জানতে চাইলো? আসলে এটার আসলে আমার কাছে কোনো সদুত্তর নেই, সদুত্তর নেই। যদি মাসি বলেও থাকে শিল্পী সমিতির কাছে, আসলে কেন বলেছে সেটা আমি জানি না। আচ্ছা, এই মুহূর্তে আসলে শিল্পী সমিতির উনি মারা যাওয়ার পরে ওই শিল্পী সমিতি থেকে আপনার সাথে কি যোগাযোগ করা হয়েছিল কোনো বিষয় নিয়ে? না, তাই মামা অনেক, উনি যথেষ্ট ভালো মানুষ। কারণ আমি কাউকে তো শিল্পী সমিতি হোক আর যেই হোক, আপনার যত বড় আদালতই হোক না কেন, বিনা দোষে তো কাউকে শাস্তি দিতে পারে না। আমাদের কাছে ওরা প্রমাণ চেয়েছে, কাগজপত্র চেয়েছে, আমাদের আসলে কাগজটা নিজে থেকে বানিয়ে দিতে পারবো না। যতটুকু সম্ভব ছিল সহায় সম্পদের হিসাব, লোনের হিসাব আমরা দিয়েছি। এই তো আজকে আম্মু বেঁচে থাকলে হয়তো এখানে আমাকে আসতে হতো না, এখানে আসতে হতো না, এত মানুষের কথা শুনতে হতো না। আমার কথা হচ্ছে যে অযথা একটা মানুষকে মানে কেন ওরা এরকম হয়রানি করছে? আমি যদি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ফাঁসির মঞ্চে নিলে কি আমি বলবো যে আমি এটা করেছি? অবশ্যই আমি এটা করবো না। আপনি হয়রানির শিকার। আমি খুব আসলে মানসিকভাবে এত হয়রানি করছে আমাকে কিছু মানুষ। আমি যদি এখন সুইসাইড করি বা আমার যদি মৃত্যু হয়, ওরা বলছে আম্মুর অপমৃত্যু হয়েছে। ওরা এটা কেন বলছে আমার অপমৃত্যু হয়েছে? আমরা যেখানে হাসপাতালের রিপোর্ট সব কিছু দিয়ে দিয়েছি। আমি আর কি বলতে পারি নিজে থেকে, বলেন আপনি? আমি নিজে থেকে আর কি বলতে পারি? আমি আসলে স্পিচলেস। আসলে আমার মনে হচ্ছে আমি যে কোনো সময়, আমি মনে হয় এখন হয় সুইসাইড করে, আমি যদি এখন কিছু করি তার দায়ভার কে নেবে? আমার বোন কাঁদবে, হয়তো মাসি কাঁদবে, দুলাভাই কান্না করবে, আর তো কেউ নাই। আমার মাথার উপর থেকে যে ছায়াটা ছিল, আম্মু চলে গেছে, আমাকে তো আর দেখার মতো কেউ নাই পৃথিবীতে। আম্মু আমাকে অনেক ভালোবাসতো, আম্মু আমাকে বাবা ছাড়া কোনোদিন ডাকতো না, বাবা ছাড়া কোনোদিন ডাকেনি আম্মু।
জীবদ্দশায় আম্মুর আসলে এই জীবদ্দশায় ধরনের কথা আসলে কখনো ওঠেনি, কোনো অভিযোগও আপনার বিরুদ্ধে ওনার জীবদ্দশায় আমি শুধু সেভাবে এটা বলছি যে আম্মু আমাকে, আমি সার্বক্ষণিক আম্মুকে এখন এত মিস করি আসলে বাসায় আমার দম বন্ধ হয়ে আসে, এত বেশি মিস করি আমি আম্মুকে যে আম্মু নাই। এখন বুঝতে পারছে যে পৃথিবীটা কতটা কঠিন। আর ওরা আম্মুকে এখন দেখছে না যে যেই মনির চোখে আম্মু কোনোদিন অশ্রু থেকে নাই, সেই মনির চোখের জলে ভাসছে। আসলে আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে। আসলে যেই অভিযোগগুলো উঠেছিল আপনার বিরুদ্ধে আমরা আসলে সবগুলোই এক এক করে জানলাম, এবং শিল্পী সমিতিও এই বিষয়টা নিয়ে কাজ করছে। তারাও হয়তোবা এটা তাদের রিপোর্ট তারা হয়তোবা মিডিয়াকে বলবে, এবং আপনিও আপনার কথাগুলো বললেন। আমরা আসলে শুনলাম যে আপনার মা আপনাকে কতটা ভালোবাসতেন এবং আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেন, এবং আপনার দুই ভাই বোন যারা এখন চিত্রনায়িকা, অঞ্জনা ওনার উত্তরসূরি হিসেবে আছেন, এবং আপনারা শিল্পী সমিতির যারা রয়েছে দুস্থ শিল্পীরা যাদের জন্য অঞ্জনা আপা অনেক কিছু করার চেষ্টা করতেন, আপনারা তার সন্তান হিসেবে আপনিও বলেছেন যে আপনারাও আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন তাদের পাশে থাকার, এবং আপনার জন্য আসলে শুভকামনা রইল। আপনি আপনার মায়ের মৃত্যু শোক দ্রুত কাটিয়ে উঠুন, এবং আপনার এই মানসিক বিপর্যস্ত যে অবস্থাটা আসলে এখন চলছে সেটাও আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠেন, এমনটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলাদেশের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজনেস বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ মনি আপনাকে। আমি শুধু একটা কথাই বলবো, প্রথমত আপনার আম্মুর জন্য দোয়া করবেন, আর হচ্ছে যে অযথা আমাকে হয়রানিটা বন্ধ করেন, কারণ আমিও তো মানুষ, আমার তো একটু স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। যেখানে এত মিথ্যা অভিযোগ করছেন, আসলে আমি আসলে মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মানে এত বলেছি, এখন হয় আমাকে বাঁচতে দিন, নয় আমাকে মেরে ফেলেন।